আপনি এই সাহসটা কোথা থেকে জোটালেন? আমি যখন বিজেপি করতাম তখনও তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে আমার সুসম্পর্ক। শুভেন্দুবাবুর বিরুদ্ধে আমি ছিলাম। অশুভ শক্তিকে নন্দীগ্রাম থেকে সরাতে হবে। তপন ঘোষের যে হিন্দু সংহতি, দাদার অপপ্রচার করছে কেউ। আমারও প্রচুর ক্লোজ মুসলিম বন্ধুরা আছে। পূর্ব মেদিনীপুরের একেবারে ত্রাস। রামের পুজো করার অপরাধে আমাকে 3 মাস প্রধানশিপ থেকে সরিয়ে দিয়েছিল এই শুভেন্দু অধিকারী। তারপরে তো আপনি ওনার সাথে হাত মিলিয়েছেন। আমি আগে বিজেপিতে গেছি। শুভেন্দু অধিকারী শান্ত নন্দীগ্রামকে অশান্ত করে তুলছে, তার থেকে মুক্তি চাই নন্দীগ্রাম। নন্দীগ্রামে একটা সমানে সমানে শেয়ানে লড়াই হয়েছে। কোনো সমানে নেই। নমস্কার, দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এর গাড়ি নিয়ে আমরা এখন পৌঁছে গেছি নন্দীগ্রামে। পশ্চিমবঙ্গের এবারে বিধানসভা ভোটে যদি দুটো হাই ভোল্টেজ সিট থাকে, আসন থাকে, তাহলে একটি হচ্ছে ভবানীপুর অনিবার্যভাবেই এবং দ্বিতীয়টি হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হলেন পবিত্র কর। আমরা বয়ালে তার বাড়িতেই এসে পৌঁছেছি, তার সঙ্গে কথা বলবো এবং সবচেয়ে বড় প্রশ্ন তার কাছে যেটা করব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোটে এই নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হয়েছিলেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পরে অভিযোগ করেছিলেন যে ভোট গণনার ক্ষেত্রে কারচুপি হয়েছে, কিন্তু সেই মামলা কোনো নিষ্পত্তি হয়নি। তো পবিত্রবাবুর কাছে যেটা অনিবার্য প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে সেটা হচ্ছে যে এই নন্দীগ্রামে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হওয়ার পর তৃণমূলে আর কোনো বড় নেতা প্রার্থী হতে রাজি হননি, সেখানে পবিত্রবাবু রাজি হলেন কীভাবে? তিনি এত সাহস সঞ্চয় করলেন কী করে? কারণ আমি ব্যক্তিগতভাবে জানি যে একটা সময় যখন তৃণমূলের মধ্যে আলোচনা চলছিল, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে একবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে তিনি যদি এই নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, কিন্তু রাজীব হতে চাননি, তিনি হাত তুলে দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা জানি যে রাজীবকে ডেবরায় প্রার্থী করা হয়েছে। আমরা পবিত্রবাবুর কাছ থেকেই জেনে নেব যে শেষমেশ কোন শর্তে তিনি এই নন্দীগ্রাম আসনে প্রার্থী হতে রাজি হয়েছেন এবং নন্দীগ্রামের লড়াইয়ে তার মন্ত্রটা কি। নমস্কার, আমরা পবিত্র করের সঙ্গে রয়েছি। পবিত্রবাবু, দওয়ালে স্বাগত। আমি বুঝতে পারছি সকাল থেকে প্রচার করে আপনি পুরো গলদঘর্ম অবস্থা, দুপুর 2টো প্রায় বাজে। তো আমরা খুব সংক্ষেপ ওনার সঙ্গে কথা বলবো এবং যে কথাটা আমি আপনার আসার আগে আমি বৌদির সাথে বলছিলাম যে নন্দীগ্রাম মানে একটা সময় বা এখনো বলা হয় বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর গড়, এবং যখন তৃণমূলের শুভেন্দুবাবু ছিলেন তখন বলা হতো গোটা পূর্ব মেদিনীপুরই তৃণমূলের গড়, শুভেন্দু অধিকারীর গড়। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় গতবার পরাস্ত হওয়ার পর তৃণমূলের অনেক বড় নেতাই সাহস দেখাননি প্রার্থী হতে। আপনি এই সাহসটা কোথা থেকে জোটালেন? এটা সাধারণ মানুষের যে ভরসা জুগিয়েছে, তা সেই ভরসাতেই আমি এই সাহস পেয়েছি। মানে কি ধরনের ভরসা জুগিয়েছে? সাধারণ মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে, আমার দলের সঙ্গে সহযোগিতা করতেছে। সম্পূর্ণ মানুষজন একেবারে আগ্রহ, নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে যে এই অশুভ শক্তিকে নন্দীগ্রাম থেকে সরাতে হবে, শুভ শক্তির প্রতিষ্ঠা করতে হবে। আপনি নন্দীগ্রামে ঘুরছেন, তো একটা সময় শুভেন্দুর সাথে করেছেন, আমি পরে আসছি, কিন্তু আমি বলতে চাইছি আপনার সব থেকে জোরের জায়গাটা কোথায়? জোরের জায়গায় গ্রাস রুটে সাধারণ মানুষ। যদি বাংলার মানুষ, ধরুন নন্দীগ্রামের মানুষ তো এটা দেখবেই, গোটা বাংলার মানুষের নন্দীগ্রামের দিকে নজর রয়েছে। কারণ বাংলায় এবার ভোটে দুটো হাই ভোল্টেজ সিট, একটা হচ্ছে ভবানীপুর, 2 হচ্ছে নন্দীগ্রাম, এবং সেখানে আপনি কিন্তু প্রায় ভিভিআইপি একজন ক্যান্ডিডেট। তো গোটা বাংলার মানুষ তো জানতে চায় আপনার কাছ থেকে যে নন্দীগ্রামে আপনার স্ট্রেংথটা কি, কোন ভরসায় আপনি নন্দীগ্রামে একদম পুরো এই সকাল থেকে যে ঘুরছেন গলদঘর্ম অবস্থা, আপনার সেই জোরের জায়গাটা কোথায়? জোরের জায়গাটা প্রতিটা বুথ স্তরে আমাদের সংগঠন আছে। নিজস্ব একটা সংগঠন ছিল, আপনারা জানেন সবাই, আমি এই ধর্মীয় সংগঠন করতাম। তার সঙ্গে সঙ্গে বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলে বর্তমান যে সংগঠিত তৃণমূল, সেই সংগঠিত তৃণমূল, তার সঙ্গে আমার নিজস্ব কিছু প্রতিটা বুথে কার্যকর্তা, কর্মী, বন্ধু, আত্মীয়, পরিজন সবাই একত্রিত মিশ্রিত ফল হিসাবে আমি লড়াইটা দিতে সক্ষম হচ্ছি। আপনি এখনো কার্যকর্তা বললেন, কিন্তু মানে আপনার পুরনো হ্যাংওভার কিন্তু এখনো যায়নি। না, কার্যকর্তা ভাষাটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, ওটাতে কোনো অসুবিধা নেই। কর্মী বলে, কিন্তু কার্যকর্তা আমরা জানি পশ্চিমবঙ্গে বিজেপিরই মানে ইন্ট্রোডিউস করেছে, মন্ডল কার্যকর্তা, পান্না প্রমুখ। আপনি কার্যকর্তা থেকে কার্যকর্তা যে কোনো জায়গায় বলা যায়, তৃণমূলেরও কার্যকর্তা বলা না বলা কি আছে? ভাষার মধ্যে ভাষা চয়নে কোথায় ভুল আছে? ভুল নেই, বাংলা তো এটা বাংলা ভাষা। এবার আপনিই বললেন যে আমি একটি হিন্দু সংগঠন করতাম, এবং আমি জানি যে তপন ঘোষের যে হিন্দু সংহতি সেটা একটা আল্ট্রা রাইট উগ্র হিন্দু সংগঠন। না, ওটাই ভুল, ওটা ব্যাখ্যা ভুল। দাদার অপপ্রচার করছে কেউ, কিন্তু প্রণম্য ওই ব্যক্তির
যে পাণ্ডিত্য, যে দূরদৃষ্টি, চিন্তাধারা, তা বাংলাকে রক্ষা করার এবং বাঙালিকে রক্ষা করার, বাংলার সভ্যতা সংস্কৃতি পরম্পরাকে রক্ষা করারই লক্ষ্য ছিল। এখন তপনবাবু তার মিটিং থেকে যে ধরনের ভাষা ব্যবহার করতেন, তাতে তাকে আলট্রা রাইট এবং উগ্র হিন্দু সংগঠন বলা ছাড়া এবং ব্যাখ্যা তো তাই হবে। আপনি ব্যক্তিগতভাবে চিনতেন সেটা অন্য কথা। আমার যেটা প্রশ্ন, ব্যক্তি মানুষ হিসেবে সম্পূর্ণ আলাদা, সেটা তো হতেই পারে, একেবারে। পলিটিক্যাল একটা মতাদর্শ, ওনারও খুব ক্লোজ মুসলিম বন্ধুরা ছিল, আমারও প্রচুর ক্লোজ মুসলিম বন্ধুরা আছে। এটাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে একটা আপনি হিন্দু সংগঠন করতেন, হিন্দুত্ব মানে তো একটা ধর্ম নিয়ে লড়াই নয়, হিন্দুত্ব মানে রাষ্ট্রায়ত্ত, ভারতীয়ত্ব, এটাই হিন্দুত্ব। সেইখান থেকে আপনি হিন্দুস্থানে যা চিন্তাধারা পরম্পরা চলে আসতে তাকে বহন করাটাই হিন্দুত্ব। এখান থেকে আপনি তৃণমূলে এসেছেন, একটি ধর্মনিরপেক্ষ তথাকথিত ধর্মনিরপেক্ষ দল। হিন্দুত্ব ধর্মনিরপেক্ষ, আপনার এখানে শেখ সুফিয়ানদের সাথে পার্টি করতে হবে, আপনি আপনারা এই হিন্দুত্বকে গুলিয়ে ফেলছেন। আমি বলতেছি হিন্দুত্ব মানে সম্পূর্ণ আলাদা, সবাইকে নিয়ে হিন্দুস্থানে অবস্থিত সমস্ত জাতপাত ধর্ম নির্বিশেষে সবাইকে বহন করে চলার নীতিটাই হিন্দুত্ব। হিন্দুত্বের ব্যাখ্যা নতুন সমীকরণ তৈরি করা হচ্ছে কেবল রাজনৈতিক স্বার্থের জন্য। এটা কি আপনি আগে বলতেন যখন হিন্দু? হ্যাঁ, অবশ্যই। তখন কি আপনি সংখ্যালঘু এলাকা প্রচারে যেতেন? ধর্মীয় যে সংগঠন, সে সংগঠনে অবশ্যই সমস্ত আমার মুসলিম বন্ধুরাও ছিল সঙ্গে। আমাদের যে ধর্মীয় চিন্তাধারা নয় শুধু খালি কেবলমাত্র যে আমাদের রাষ্ট্রভক্তি, রাষ্ট্রপ্রেমের মধ্য দ্বারা যে চিন্তাধারা, সেটাই আমরা প্রকাশ করতাম। দাদা, মাত্র 2 বছরও হয়নি এই পঞ্চায়েত ভোটে আপনি তৃণমূলের সঙ্গে লড়াই করেছেন, করে বিজেপির পঞ্চায়েত সদস্য হয়েছে, এবং সেখানে কি ফিয়ার্স লড়াই ছিল আপনিই জানেন, আমি জানি না। আমি পঞ্চায়েত ভোট দেখতে আসিনি নন্দীগ্রামে, কিন্তু আপনি লড়েছিলেন। এবং কুণাল ঘোষ তখন তৃণমূলের তরফে এখানে নেতা ছিলেন, কুণালও কি করেছেন সেটা আপনি জানেন। তারপরে মাত্র 2 বছর মাঝখানে লোকসভা ভোট গেছে, এবং লোকসভা ভোটে বিজেপি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মার্জিন বাড়ানোর জন্য আপনি তখনও এই গরমের মধ্যে সকাল 8টায় বেরোতেন আর দুপুর 2টায় ঘেমে ঘেমে ফিরতেন একটুখানি খাওয়ার জন্য, আবার বেরিয়ে পড়তেন। এই যে র্যাপিড চেঞ্জ, এইটাকে কি করে, মানে আমি তো এটা না, শুনুন, আমরা মতাদর্শগত দিক থেকে শুভেন্দুবাবুর বিরুদ্ধে আমি চিরকাল। আপনি শুভেন্দুবাবু পলিটিক্যাল এজেন্ট ছিলেন? ইলেকশন এজেন্ট? না, আমি ছিলাম না। আচ্ছা, শুনুন, ফার্স্ট থেকে আপনাকে জানতে হবে, বলুন, আমি জানতে চাই যে একেবারে প্রথমে যখন উনি 2-3টে মন্ত্রী যখন নন্দীগ্রামে শুধু নয় পূর্ব মেদিনীপুরের একেবারে ত্রাস, সে সময় আমি ওনার বিরুদ্ধে লড়াই করে বয়ালে গ্রাম পঞ্চায়েতের নির্দলে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান হয়েছি, পঞ্চায়েত দখল করেছি, আমরা জয়লাভ করেছি মানুষের আশীর্বাদে। অতএব সেদিন থেকে আমাদের লড়াইটা চলছে। আমি এই রাম পূজা করার, আমার রাধা আরাধ্য দেবতা রামের পুজো করার অপরাধে আমাকে 3 মাস প্রধানশিপ থেকে সরিয়ে দিয়েছিল এই শুভেন্দু অধিকারী। রাম ভক্তি ওনার কাছে আমাকে শিখতে হবে না, আজও আমি রাম পুজো করি, তারপরে তো আর করব, ভবিষ্যতেও করব। তারপরে তো আপনি ওনার সাথে হাত মিলিয়েছিলেন? কোনো হাত মেলাবার প্রশ্ন নেই। আমি আগে বিজেপিতে গেছি, ওনার সঙ্গে মতাদর্শগত পার্থক্যের ফলে আমি বিজেপিতে গেছি, পরবর্তীকালে উনি বিজেপিতে গেছে। গিয়ে ওখানে সাময়িক সংসার করার, আবার দেখলাম যে হয়তো কিছু পরিবর্তন ঘটছে, সংসার করা যায় নাকি চেষ্টা করছিলাম, তাও সংসার টিকেনি, পুনরায় আমি আমার বাড়ি ফিরেছি। মানে শুভেন্দুর সঙ্গে আপনার মতান্তর ছিলই 100% বরাবর। এই যে নন্দীগ্রামে আপনি প্রার্থী হয়েছেন দাদা, আপনি আমরা স্বাধীন সত্তা নিয়ে রাজনীতি করতে চাই। ব্যক্তিগত কিছু আমার ইচ্ছা অনিচ্ছা এসব থাকবে, কিন্তু আমার ব্যক্তিগত যে সত্তায় হস্তক্ষেপ করবে সেটা আমি বরদাস্ত করি না। তৃণমূল, আমি সারা জীবন ব্যক্তিগত সত্তা নিয়ে রাজনীতি। মনে করেন যে তৃণমূলেও স্বাধীন ব্যক্তিগত সত্তার একটা জায়গা আছে? হ্যাঁ, অবশ্যই। বরঞ্চ খুব কম সময়ের মধ্যে তা পরিলক্ষিত হয়েছে। অল্প সময়ের মধ্যে আমাকে এত বড় দল একটা জায়গা দিয়েছে, সমস্ত তৃণমূলের নেতৃত্বরা সুসংগঠিতভাবে একেবারে সবাই আপন করে নিয়েছে, ঝাঁপিয়ে পড়ছে আমার জন্য, আমার দলের জন্য। এটা খুব কম জায়গায় দেখা যায়। একটা লিডারের নাম বলুন যে লিডার আমার বিরুদ্ধে একটা মন্তব্য করেছে। না, সেখানে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এখানে অভিষেকের সঙ্গে আপনার হাতে ফ্ল্যাগ নেই, এই ছবিটাই যদি সামনে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে কোনো তৃণমূলের নেতা আপনার কোনো বিরোধিতা করবে না, এইটুকুনি তো নিশ্চিত। না, ওটার জন্য নয়, শুধু আমার সঙ্গে সবারই সুসম্পর্ক। আমি যখন বিজেপি করতাম তখনও তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে আমার সুসম্পর্ক, দেখা হলে কথা বলতাম। এই রাজনীতিটা আমি করতে চাই না। এটা তো দস্তুর, এটা তো তখন পলিটিক্সে, পশ্চিমবঙ্গের পলিটিক্সে এখন এমন একটা হয়ে গেছে, রাজনৈতিক ওই সভ্যতা সংস্কৃতিটা আমি ফিরিয়ে আনতে চাই না। রাজনৈতিক প্রতিপক্ষ মানে তো কেউ শত্রু নয়, রাজনৈতিক প্রতিপক্ষ মতাদর্শগত প্রতিপক্ষ, বন্ধু তো হতেই পারে।
তো আমার যেটা আরেকবার ফিরে আসি, আমি যে নন্দীগ্রামে আপনি এই যে মানুষের আস্থা অর্জনে ভোট পেতে আপনার কাছে মূল মন্ত্রটা কোনটা, যে শুভেন্দুর বিরুদ্ধে প্রচার না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রচার? দুটোই। একদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে শান্ত, নন্দীগ্রামকে অশান্ত করে তুলছে। প্রতিটা মানুষ কেসে, মিথ্যা মামলায় জর্জরিত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি যুক্ত। সে হচ্ছে বিজেপির কর্মীদের বিরুদ্ধেও আপনার তৃণমূল সরকার অনেক কেস লাগিয়ে রেখে দিয়ে নন্দীগ্রাম বিরুদ্ধে 150 মামলা আছে। আমি বললাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত কেসের মামলার মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ তা একেবারে অন্ধে অন্ধে অনুভব করতেছে। তার থেকে মুক্তি চাই নন্দীগ্রাম। দাদা, আমরা দেখেছি ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সেবাশ্রয় করেছিলেন, বিশাল আয়োজন করে সেবাশ্রয় হয়েছিল। তখন থেকে কি আপনি অভিষেকের সাথে যোগাযোগ রাখছিলেন? না, যোগাযোগ দেখুন, আমার সঙ্গে যোগাযোগ খুব যে ঘনিষ্ঠতা, খুব যে দীর্ঘদিনের পরিচয় তা নয়। আমি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমি নিউট্রাল হওয়ার চেষ্টা করছিলাম। তখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা চাইল যে ওনারা যে পরিবারের ছেলে হিসাবে নিতে, গ্রহণ করতে। এটা কোন সময় নাগাদ দাদা? 3 মাস। 3 মাস? 3 মাস। আপনি যেভাবে ক্যান্ডিডেট হয়েছেন, তৃণমূলের বহু নেতা মন্ত্রীর কাছে ঈর্ষার ব্যাপার। আপনি দুপুরবেলা ফ্ল্যাগ নিয়েছেন, সন্ধ্যেবেলা প্রার্থী। ওটাই তো, আমি দলের কাছে কৃতজ্ঞ, নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। আমি বলছিলাম যে সেবাশ্রয় যখন হয়েছিল এখানে, সেই সময় থেকে কি তখন আমি নিউট্রাল ছিলাম। দলের মধ্যে মতানৈক্য, মতবিরোধ থাকার ফলে আমি বেশ কিছুদিন একেবারে বিভিন্ন কর্মসূচি থেকে বিরত ছিলেন। এই যে আপনি বললেন 3 মাস ধরে একটা যোগাযোগ চলছিল, তো আপনি পঞ্চায়েতে ওখান থেকে ইস্তফা দিতে দেরি করলেন কেন? এখন যে একটা জটিলতা হলো, শুভেন্দু বলল যে এফআইআর হয়েছে, কি বলছে জানি না, হাইকোর্টে আমি সংবিধান কি করেছে জানি না। আমি এইটুকু বুঝি, সংবিধানের ঊর্ধ্বে আমি নয়। বাবা সাহেব আম্বেদকরের নির্দেশের বাইরে আমার যাওয়ার এখতিয়ার নেই ভারতীয় নাগরিক হিসাবে। নতুন করে যদি কেউ যদি বলে নতুন করে সংবিধান রচনা করবে, তাহলে আলাদা বিষয় না। কিন্তু আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনাকে কেউ বলে দেয়নি যে এটাকে রিজাইন করতে হবে? ঠিক আছে, যা আইনি যা রীতিনীতি আছে সেই অনুযায়ী হবে, কোনো অসুবিধা নেই। দাদা, আমি আবার একটা কোর প্রশ্নে ফিরে আসছি, যেটা সবাই বলে, আপনার পার্টির লোকেরাই বলে, এবং আমি শুধুমাত্র নন্দীগ্রামে না, আমি চণ্ডীপুরে, পটাশপুরে, কাঁথিতে ঘুরে দেখেছি এবং আগের ভোটেও দেখেছি। সেটা এখানে বলে যে পূর্ব মেদিনীপুরে, এবং গতবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীও হয়েছিলেন, তখনও তৃণমূলের মধ্যে এটা খুব প্রচলিত ছিল যে এই নন্দীগ্রামে, পটাশপুরে, এখানে সব হচ্ছে দিনে শুভেন্দু, দিনে তৃণমূল, রাতে শুভেন্দু। এইটা কি এবারেও আছে? উল্টোটি আছে। মানে আপনি বলছেন দিনে শুভেন্দু, রাতে তৃণমূল? মানে একেবারে উল্টোটি আছে। আমি তো বলবো না, আপনি বলবেন। একেবারে উল্টোটি আছে। যা করেছিলেন উনি, এবারে তাই হবে। সেটা আপনি একটু পরিষ্কার করে বলুন, হেয়ালি না রেখে। না, একেবারে পরিষ্কার চিত্র। গত নির্বাচনে উনি খুব অল্প সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যায়। ওনার বহু সঙ্গী সাথীরা তৃণমূলে থেকে গেছিল, তারা ওনাকে সহযোগিতা করেছিল। আজকের ডেটে সেম, আমি বিজেপিতে ছিলাম, আজকের অল্প দিনের মধ্যে আমি তৃণমূলে চলে আসছি, আমার সঙ্গী সাথীরা তো ওখানে আছে। বয়াল বেসিক্যালি হিন্দু প্রধান এলাকা, তাই না? মানে একটা দিক তো বয়ালের হিন্দু প্রভাব না, ঠিক নয়। পার্সেন্টেজ অনুযায়ী, নন্দীগ্রামের পার্সেন্টেজ অনুযায়ী প্রায় সমানই, 25% মাইনরিটি এরিয়া আছে। যেহেতু আপনি হিন্দু সংগতি করেছেন, তাহলে আপনি কি বেছে বেছে হিন্দু এলাকাতেই ঘুরছেন? মানে কারণ আপনারা মনে করেন আমি সমস্ত এরিয়াতে যে সংখ্যালঘু ভোট বাই ডিফল্ট তৃণমূল পাবে, তো আপনার ফোকাস কি মেনলি? না, আমার কাছে এই মুহূর্তে কোনো এরকম স্পেসিফিক কোনো নির্দিষ্ট করে কোনো জায়গা নেই। যেখানে যেরকম কর্মসূচি রচনা হচ্ছে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। লোকসভা ভোটে দাদা এত কিছু পরে বলছেন, তো লোকসভা ভোটে একটা বড় রকমের মার্জিন ছিল তৃণমূল আর বিজেপির এই নন্দীগ্রামে, সেটাকে কি সেটা মেকআপ হবে? মার্জিন খুব একটা বেশি ছিল না, 8,000-এর কাছাকাছি। তা ওটা কিছুই ব্যাপার না। আর এই যে সংখ্যালঘু ভোট এখানে কমেছে এসআইআর এর পরে, খুব বেশি কমেনি, তার চেয়ে আবার নতুন ভোটও বেড়েছে।
প্রায় সব সমানই আছি। তার মানে আপনি বলছেন যে হিসাব মতো নন্দীগ্রামে একটা সমানে সমানে শেয়ানে শেয়ানে লড়াই আছে, কোনো সমানে সমানে নেই। মানে আপনি আমি 100% জয়লাভ করব। এখন যা হচ্ছে মার্জিন নিয়ে, একেবারে আপনারা আজকে লিখে নিতে পারেন, কারণ সাধারণ মানুষ আর সঙ্গে নেই, ওনার সঙ্গে আর নেই সাধারণ মানুষ। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ধন্যবাদ পবিত্রবাবু। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সে কথা দিয়েই শেষ করব। উনি আসার আগে ওনার স্ত্রী বলছিলেন যে পবিত্রবাবুর জেদ নাকি মারাত্মক, একবার ঠিক করে নিলে নাকি উনি আর কোনোটাতে কিছুতে ভয় পান না। তো আজকে এই যে নন্দীগ্রামে কঠিন লড়াই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে শুভেন্দু অধিকারী গড় সেখানে প্রার্থী হয়েছে, এবং আমার এই প্রশ্নের পরে উনি যেভাবে হাসছেন এবং একটা অবলীলায় বলছেন যে ব্যবধান বাড়িয়ে ফেলবেন, ফাইনালি আমাদের 4 তারিখে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। খুব ভালো লাগলো পবিত্রবাবু কথা বলে, ধন্যবাদ।